নমস্কার, আলাপ টিভিতে আপনাকে স্বাগত জানাই। আর আপনাদের সাথে রয়েছি আমি শরীফুল। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন গোধূলি রায় মহাশয়া, যার নির্বাণ বুকসের তরফ থেকে সদ্য প্রকাশিত হওয়া বই মহানগর। বইটিতে বারে বারেই কলকাতা শহর ঘুরে ফিরে এসছে। আজ সেই বই সম্পর্কে কিছু কথা জেনে নেব তার কাছ থেকে। আপনাকে আলাপ টিভিতে স্বাগত জানাই। ধন্যবাদ। আপনার লেখালেখি শুরু কবে থেকে? লেখালেখির শুরু বলতে গেলে আমি আমার মায়ের থেকেই অনুপ্রেরণা পেয়েছি। মাকে দেখতাম ছোটোবেলা থেকেই অনেক বই পড়াশোনা করছে, এটা ওটা, তো ছোটোখাটো লেখালেখি বা ছবি আঁকাআঁকি, তো তখন থেকে এগুলো শুরু বলা যেতে পারে। আর তারপর যদি বলা হয়, স্কুলে আমার একজন শিক্ষিকা ছিলেন, শম্পা বিশ্বাসদি, তো তিনি আমার বলতে পারেন সেকেন্ড মাদার। তার থেকে আমি খানিকটা অনুপ্রেরণা পেয়েছি। এদেরকে দেখেই আমার এগিয়ে যাওয়া, আর পরবর্তীকালে তো আরও নানা রকম ব্যাপার চলছেই, তো দেখা যাক ভবিষ্যতে আরও কী করা যেতে পারে। এখন তো সবে শুরু হলো। আপনার লেখার মধ্যে বরাবরই কলকাতা শহরকে ঘুরে ফিরে আসতে দেখা যায়, এ ব্যাপারে কিছু বলবেন? আচ্ছা, কলকাতা শহরের সঙ্গে আমার মনে হয় ছোট থেকেই একটা আলাদা ইমোশনে আমরা জড়িয়ে পড়ি। তো আমরা যারাই মহানগরবাসী, তাদের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, নানা রকম নস্টালজিয়ার সঙ্গে আমরা বেড়ে উঠি। তো যেদিকেই যাচ্ছি, আমরা যে কোনো কাজের সঙ্গেই ইনভলভ হই, সেদিকে আমরা ছোটোখাটো ব্যাপার থেকে বড় বড় বিষয়ে মহানগরকেই জড়িয়ে পড়ি। তো যেদিকেই দেখব, সেদিকেই হয়তো মহানগরের স্মৃতি চারিদিকে আমরা খুঁজে পাবো। এভাবেই আমার লেখালেখি হোক বা চিত্রশৈলী হোক, সেগুলোর মধ্যে বারবার মহানগরকে খুঁজে পাওয়া যায়, এটাই। অনেকেই বলেন কবিতা লেখা বা কোনো শিল্প সৃষ্টির ক্ষেত্রে ক্রাইসিস বা দুঃখ থাকাটা জরুরি, এ ব্যাপারে আপনি কি বলবেন? আচ্ছা, ক্রাইসিস বা দুঃখ আমার মনে হয় একটা ইমোশন বা অনুভূতি, অবশ্যই খুব সুন্দর, খুব মিষ্টি। তো এটা থেকে দুঃখ যতখানি না পাওয়া যায়, তার থেকেই বেশি বোধহয় অনুপ্রেরণা পাওয়া যায় বলে আমি মনে হয়। কারণ শিল্পীর অন্যতম অস্ত্র বা হাতিয়ার বলা যেতে পারে ইমোশন বা দুঃখ। এখান থেকে যেমন নতুন নতুন সৃষ্টি তৈরি হতে পারে, এখান থেকে বোধহয় যে সমস্ত চিত্রশৈলী তৈরি হতে পারে, অন্যান্য ইমোশন থেকে বোধহয় ততখানি আমরা অনুপ্রেরণা পাই না। দুঃখ মানুষকে অনেকটা বেশি বুস্ট করে নতুন নতুন ইনক্রিজমেন্টে। তো আমার মনে হয় এটাকে নেগেটিভলি নেওয়ার কোনো দরকার নেই। একটা ভালো দিক হিসেবে বা অনুপ্রেরণা হিসেবেই দুঃখকে কাজ করা উচিত। আপনার প্রথম লেখা বই পত্র সমর্পণ, এ ব্যাপারে যদি কিছু বলেন। আচ্ছা, পত্র সমর্পণ আমার খুবই ইমোশনের একটা জায়গা। প্রত্যেকজন লেখকেরই আই গেস প্রথম লেখা যে বই, সেটা অনেক বেশি কাছের হয়, অনেক বেশি অনুভূতি সেটার সঙ্গে জড়িয়ে থাকে, নানা ব্যাক স্টোরিজ, ইচ অ্যান্ড এভরিথিং। তো আমার ক্ষেত্রে পত্র সমর্পণ একটা অন্য জায়গায় রয়েছে। আমি ইন ফিউচারেও যদি যতগুলো বই লিখব, আশা করি পত্র সমর্পণের জায়গাটা একটা অন্য জায়গায়ই থাকবে সবসময়। তো আমাদের পত্র সমর্পণের যদি আমি বিষয়বস্তুকে বলতে চাই, তো সামারাইজ হিসেবে আমি বলতে পারি এটুকুই, আমাদের জীবনে এমন অনেক মানুষ থাকে যাদের আমরা হয়তো সময় মতন সঠিক উপযোগিতা দিয়ে উঠতে পারিনি, বা তাদের থেকে আমরা যতটা শিখেছি ঠিক ততটুকু ক্রেডিট হয়তো আমরা সঠিক সময় তাকে দিয়ে উঠতে পারিনি। এমন আমার জীবনেও কিছু মানুষ ছিল বা এখনও হয়তো আছে। আবার কিছু মানুষ এমন আছে যাদের সঙ্গে আমার এতখানি দূরত্ব বেড়ে গেছে যে তাদের সঙ্গে হয়তো আর কখনোই দেখা হবে না বা কথা হবে না। তো আমি লিখে গেলাম কোথাও একটা আমার যে অনুভূতি, আমার যে কথাগুলো বলা হয়নি কখনো, হয়তো তারা কখনো এই বইয়ের পাতা খুলে দেখবেন। তো সেটুকুই আমার সন্তুষ্টি, এখানেই আমার ভালো লাগা। তো কোনো না কোনো দিন যদি তারা আমার বইকে ভালোবাসা দেন, তার থেকে ভালো লাগা আমার কাছে কিছু হবে না। ভালো লিখতে গেলে অনেক বেশি পড়তে হয়। নতুন প্রজন্মের লেখক এবং কবিদের মধ্যে এই যে পড়ার অভ্যাসটা একটু কমে গেছে বলে শোনা যায়, এ ব্যাপারে আপনার অভিমত কী? আচ্ছা, নতুন প্রজন্ম নিয়ে কিছু বলার আগে আমাকে নিজের দিকটাও দেখতে হয়, আমিও সেই প্রজন্মেরই একজন। তো এক্ষেত্রে কি হচ্ছে, বই পড়ার নেশাটা যতটা না কিছু কমে গেছে বা বেড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আলাদা ইলেকট্রনিক্সের দিকে আমাদের ন্যাকটা অনেক বেশি, গেজেটসের দিকে আমাদের ন্যাকটা বেশি। তো সারাক্ষণ দেখা যাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের ম্যাক্সিমাম টাইমটা কাটিয়ে ফেলছি। সেখানে বই পড়ার
মানসিকতা ধীরে ধীরে সত্যি কথা বলতে কমেই যাচ্ছে, বাট তার মধ্যেও যারা বইপ্রেমী রয়েছেন, গল্পপ্রেমী রয়েছেন, কবিতাপ্রেমী আছেন, তারা কিন্তু ঠিক সময় করে ওই জায়গাগুলো পূরণ করে নেন। তো আমার মনে হয় তাদের সংখ্যাগুলো আরও আস্তে আস্তে বাড়বে ভবিষ্যতে। একটা না একটা সময় গিয়ে তারা আবার পুরনো ফর্মে ফিরবেন, তারা আবার বইয়ের প্রেমে পড়বেন নতুন করে। আমরা সেটাই চেষ্টা করছি আমাদের লেখার মাধ্যমে, যাতে আরও মানুষ লেখালেখি বা এই জগতের দিকে আপ্লুত হন। সোশ্যাল মিডিয়া নাকি পত্র পত্রিকায় লেখা, কোনটাকে বেশি প্রাধান্য দেন? আচ্ছা, আমার মনে হয় জীবনে চলার পথে আমরা এখন আপগ্রেডের দিকে এগোচ্ছি, তো দুটোরই কোথাও গিয়ে সমতা বজায় রাখা জরুরি। নানা রকম পরিস্থিতি বা নানা রকম বিষয়ের উপর ভর করে দুটোকে ব্যালেন্স করা উচিত। একপাক্ষিক কোনো কিছুই আই গেস ঠিক নয়। তো সময় বুঝে যেটাকে যখন প্রাধান্য দেওয়া উচিত সেই সময় অনুযায়ী সেটাকে ইউজ করা যেতে পারে। দুটো প্ল্যাটফর্মই নিঃসন্দেহে খুবই ভালো এবং অ্যাপ্লিকেবল। যে বিষয়ের সঙ্গে যে বস্তুটাকে আমরা মিলিয়ে নতুন কিছু ইনক্রিজ করতে পারবো, তখন সেটাকে সেইভাবে ইউজ করা যেতেই পারে। একটার সঙ্গে যে আরেকটাকে গুলিয়ে ফেলতে হবে বা একপাক্ষিক হিসেবে একটাকে কি বলবো নেগলেক্ট করতে হবে, তেমন কোনো আশা করি মানে নেই। আপনি তো একজন আইনের ছাত্রী, কি মনে হয় আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে কতটা সচেতন থাকা প্রয়োজন? আচ্ছা, পার্সোনাল দিক থেকে না গিয়ে যদি আমি প্রফেশনালি বলি, প্রত্যেকটা মানুষেরই বেসিক ল সম্পর্কে অবগত থাকা উচিত। তাদের সামাজিক জীবন বা নিত্যনৈমিক জীবনে চলাফেরার জন্য নানা ক্ষেত্রেই বেসিক লগুলো জেনে রাখা উচিত। তাহলে হয়তো নিজেদেরই জীবন চলতে অনেক সুবিধা হবে। কেন কি নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। বর্তমান পরিস্থিতি তুলেও যদি আমি কথা বলি, তাহলে ভবিষ্যতের জন্য সকলেরই সেফ থাকাটা দরকার, প্রয়োজন। তার জন্য আমাদের যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেগুলো আমার মনে হয় সকলেরই কম বেশি জেনে রাখা উচিত। তাহলে নিজেদের ক্ষেত্রেও সুবিধা এবং আমরা অন্যের পাশেও সমানভাবে দাঁড়াতে পারবো। একজন নারী হিসেবে লেখালেখি করতে এসে কখনো কি কোনো প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে সামাজিক বা পারিবারিক দিক থেকে? আচ্ছা, না, এদিক থেকে আমি একটু লাকি বলা যায়। তো আমি আমার বাড়ি থেকে সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি, আমার বন্ধু মহল থেকেও সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি। আজ আমি যতটুকু যা করেছি, আমার বাবা মা, আমার ফ্যামিলির লোক, আমার দাদা, আমার বৌদি, এদের সাপোর্টের ছাড়া হয়তো আমি কিছু হয়ে উঠতে পারতাম না। কিছু আমার বন্ধুরা রয়েছেন যারা না থাকলে হয়তো আমি আজকের এই জায়গায় বসে থাকতে পারতাম না। আপনার সদ্য প্রকাশিত হওয়া বই মহানগর, এটা সম্পর্কে যদি কিছু বলেন। মহানগরের বিষয়বস্তু সেই একই জায়গায় গিয়ে আটকে যাবে। আমার প্রিয় শহর কলকাতা। কলকাতার সঙ্গে আমি অন্য কিছুর তুলনা কখনোই করতে পারি না। আমি যেদিকেই যাব, আমার লেখালেখি হোক বা আমার ছবি আঁকাআঁকি হোক, সব জায়গায় কোথাও না কোথাও আমি কলকাতাকেই খুঁজে পাই বা কলকাতার নানা চিত্রপটই চলে আসে। তো সেক্ষেত্রে কলকাতাও একটা আলাদা ইমোশনের জায়গা। কলকাতার প্রত্যেকটা গলিতে গলিতে নানা রকম গল্প রয়েছে, যেখানে প্রত্যেকটা ছোট ছোট জিনিসের মধ্যে আলাদা আলাদা স্টোরিজ, সেগুলো ফাইন্ড আউট করা, সেগুলোর সঙ্গে বেড়ে ওঠা, এগুলোও একটা আলাদা ইমোশন। এগুলোর সঙ্গে অন্য কিছু তুলনা করাই যায় না। কলকাতা একটা আলাদা ভালোবাসার জায়গা। লেখালেখি ছাড়া আপনার কি অন্য কোনো প্যাশন আছে? আছে, লেখালেখি বাদ দিয়েও আমি প্রচুর গল্পের বই পড়তে ভালোবাসি অন্যান্য লেখকের, এবং নানা বিষয়ে চর্চা করা, যেমন নানা নতুন ভাষা শেখা। ছোটোখাটো লেখালেখি বাদ দিয়ে ছবি আঁকাআঁকি করি, আর নতুন ভাষা শেখা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো, এইগুলো সম্পর্কে আমার একটু ছোট ছোট ভালো লাগা রয়েছে। ভবিষ্যতে দেখি এগুলো নিয়েও আমার অন্যরকম চিন্তাধারা রয়েছে, কতদূর এগোনো যায়। এই লেখালেখি করতে এসে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো স্মরণীয় ঘটনা বা আনন্দের কোনো ঘটনা যদি আমাদের সঙ্গে ভাগ করে নেন। নিশ্চয়ই, এটা খুব স্পেশাল একটা স্টোরি আছে, আমি অল্প একটু শোনাতে চাই। আসলে স্কুল টাইম থেকেই একটা বই লিখব এমন চিন্তাভাবনা ছিল, কিন্তু কী নিয়ে লেখা হবে, কেমনভাবে করা হবে, সেই প্রসেসিংটা কোথাও গিয়ে বুঝতে হচ্ছিল না। তো
সেই জিনিসটা কোথাও গিয়ে একজনের জন্য সম্ভব হয়েছে। তার নাম অবশ্যই আমি মেনশন করলাম না। তো তিনি আনকনসিয়াসলি আমাকে অনেকটা পুশ করেছেন লিখতে। আমি অবশ্যই তার কাছে থ্যাঙ্কসফুল। আশা করি তিনি দেখছেন, তো তার কাছে আমি অনেক থ্যাঙ্কসফুল। তো এখান থেকেই লেখালেখির সূত্রপাত। আর একটাই কথা বলবো, সব কিছুর জন্য ধন্যবাদ তাকে। ভালো থাকবেন সকলে। ভালো লাগলো।